ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে এসেছি নতুন একটি ভূতের গল্প। রূপকথার চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান এই ভূতের গল্পে। যারা আগে থেকে শুনে থাকেন তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন তারা নিয়মিত অনুষ্ঠানটি শুনতে এখনই রূপকথার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চট্টগ্রাম থেকে আমাদের একটি গল্প লিখে পাঠিয়েছেন রফিক। জায়গার নামটি নিষেধ করেছেন অনুষ্ঠানটিতে প্রচার করার জন্য। বলেছেন যাতে তার কোনো সমস্যা না হয়। আমরা তার নামটি আর তার জায়গার নামটি ছদ্মনামেই ডাকবো। চলে যাব তার পাঠানো গল্পে। তার আগে বলে রাখি, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক সকল গল্প আমাদের পাঠাতে চান তাহলে লিখে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার পাঠানো গল্প দিয়েই পরবর্তী এপিসোডগুলো সাজানো হবে। তো চলুন যা যাক রফিকের পাঠানো গল্পে। গল্পটি তার মতন করেই বলার চেষ্টা করব। আমি রফিক। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। মেয়েটিকে পছন্দ করার প্রায় 6 মাস পর তাকে জানাই। মেয়েটি আমার প্রস্তাবে রাজি হয় না। আমি ওই মেয়েটিকে এতটাই ভালোবেসে ফেলি, একদিন না দেখে থাকলে আমি মানসিকভাবে ভেঙে পড়তাম। খেতে পারতাম না। চেষ্টা করতাম প্রতিনিয়ত তার সাথে দেখা করতে, কিন্তু সে কোনোভাবে আমার সাথে দেখা করা বা কথা বলা দুটোর একটুও চাইতো না। এক পর্যায়ে যেন তাকে জোর করেই তার সামনে যে কথা বলার চেষ্টা করতাম। এভাবেই চলতে চলতে প্রায় 1 বছর কেটে গেল। আমি চাচ্ছিলাম তাকে একদম নিজের করে পেতে। বারবার তাকে প্রস্তাব দেওয়ায় সে আমার ফ্যামিলিতে অভিযোগ জানায়। এরপরে আমার বাবা মা আমাকে প্রচন্ড গালাগালিও করে। বাবা আমাকে রীতিমতো মারধরও করছিল। তারপরও আমি পারিনি তার সাথে কথা না বলে থাকতে। প্রতিদিনই আমি প্রায় স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকতাম, কখন ছুটি হবে আর কখন তাকে দেখব। সে কয়েকদিন পর স্কুলে আসাও বন্ধ করে দিল। তার ফ্যামিলির অভিভাবক পুলিশের কাছে গেল। পরদিন আমি সকালে ঘর থেকে বেরোনোর সময় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। আমি জানতে চাইলে তারা বলে আমি একটি মেয়েকে উত্ত্যক্ত করি, আর এ কারণেই তারা অভিযোগ জানিয়েছে থানায়, আর আমাকে ধরে নিয়ে অনেক মারধর করা হয়। এরপরে আমার মা আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। থানা থেকে আমি মার খেয়ে কয়েকদিন ঘরে ছিলাম।
প্রচণ্ড গায়ে ব্যথা আর জ্বর নিয়ে। এরপরে ভাবলাম আমি ওই মেয়েটিকে যেভাবে হোক আমার করেই নেব। আমি ভাবলাম মেয়েটিকে কালো জাদু করব। আর এই কালো জাদু আমি জানতাম না। এ কারণে আমার এক বন্ধুর পরামর্শে আমি একটি কালো জাদু করার দরবেশের কাছে গেলাম। সে আমাকে জানায় আসামের কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। এই সকল কাজই সে ভালোভাবে করে থাকে। আমি বললাম যে আমাকে সহযোগিতা করতে। সে বলল আমার খুব বয়স হয়ে গেছে, এখন আর আমি আগের মতো করি না। তবে তুমি যদি আমি যা যা বলি তা আমাকে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে শিওরিটি 100% দিচ্ছি এই মেয়েটিকে তোমার বশে এনে দেব। আমি তো শুনে অনেক খুশি। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। বললাম আপনি যত কঠিন কাজই বলুন না কেন, আমি তা করতে রাজি। এমনকি যদি বলেন আমার জীবনটাও দিয়ে দিতে, তাতেও আমি রাজি আছি। শুধু মেয়েটিকে আমার করে দিন। সে বলল কাল রাত 12টার দিকে আমার ডেরায় আসতে। আমিও পরের দিন রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম। আমার বন্ধুকে নিয়ে আমি তার ডেরায় গেলাম। সেখানে দেখলাম সে যজ্ঞ করছে। অনেক ধরনের মন্ত্র পড়ে পড়ে একটি ঢাকুনে আগুন জ্বালাচ্ছে। আমি গিয়ে বসে থাকি। তার ধ্যান শেষ হলে সে আমাকে বলে এই ধ্যান তোমার জন্যই, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আমি বললাম কি কাজ? বলল আজ একটি অবিবাহিত মেয়ে, সে ছিল হিন্দু, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আর তাকে একটি জায়গার নাম বলল, সেখানে আজ তাকে পোড়ানো হবে। সেই শ্মশান ঘাটে যেতে হবে তোমাকে। আমি কোনো কিছু না ভেবেই বললাম কি আমি প্রস্তুত, আমি যাব। বলল তোমাকে একা যেতে হবে। আমি বলল যে ঠিক আছে, আমি একাই যাব। কি করতে হবে সেখানে গিয়ে? আমাকে বলল শ্মশানের বাইরে থেকে তোমাকে সম্পূর্ণ কাপড় রেখে যেতে হবে। এমনকি শরীরে কোনো তাবিজ সুতা কোনো কিছুই থাকতে পারবে না। সম্পূর্ণ এক পর্যায়ে ল্যাংটা হয়ে তোমাকে শ্মশানে ঢুকতে হবে। যেখানে পুড়িয়েছে সেখানেই দেখবে অনেক কিছু রাখা আছে। তার ভিতর থেকে একটি সিঁদুরের কৌটা তোমাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার সময় তোমার পাশে যাই হয়ে যাক, তুমি কোনো দিকে খেয়াল করবে না। আর যখন নিয়ে চলে আসবে তখন পিছন থেকে যদি কেউ ডাকে, তাহলে তুমি তা কোনোভাবেই তাকাবে না পিছন ঘুরে। এটা নিয়ে তুমি আমার আস্তানায় চলে আসবে। আমি বললাম হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তাই বলে আমার বন্ধুকে বললাম আমার সাথে সেই শ্মশানের পাশ পর্যন্ত যাওয়ার জন্য। আমাকে মোটরসাইকেলে করে শ্মশানের অনেকটা দূরেই নামিয়ে দিল। বলল আমি এখানে আছি, তুই তোর কাজ সেরে আমার এখানে চলে আসিস। আমি নেমে শ্মশানের পাশে গেলাম। দূর থেকে শ্মশানের জায়গাটা দেখে আমি সম্পূর্ণ কাপড় সেইখানে খুলে ফেললাম। এমনকি আমার মাজায় ও হাতে 2টা তাগিসুতো বাঁধা ছিল, আমি সেগুলোকেও খুলে সেখানে রাখলাম। এরপরে আমি শ্মশানের ভিতর যাচ্ছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
কোনো দিকেই খেয়াল করছিলাম না। দূর থেকে ভেসে আসছিল কয়েকটি ঘন্টার আওয়াজ। ভাবলাম হয়তো আশপাশ কোনো পুজো মণ্ডপের থেকে আসছে। তখন বাজে প্রায় 1:30, অর্থাৎ 1:30। আমি শ্মশানে পা রাখতেই আমার গাটা একদম ভার হয়ে উঠল। পাশ থেকে একটা মেয়ে আমাকে বলল, কিরে কোথায় যাস? আমি কেঁপে উঠলাম। কেঁপে উঠার মাত্রই আমি তাকানোর চেষ্টা করলাম পাশে। হঠাৎ মনে পড়ল, সেই সাধু আমাকে তো বলেছিল যে যাই হয়ে যাক কোথাও তাকানো যাবে না। এইবার আমি না তাকিয়ে ভয়ে ভয়ে আমি সেই শ্মশানের ভেতর গেলাম। দেখলাম নতুন একটি চিতা পোড়ানো। সেখানে অনেক কিছু রাখা রয়েছে, নারিকেল, ডাব, তারপরে কয়েকটি ব্যাগ, মিষ্টির প্যাকেট। তবে আমার মাথায় ছিল যে সিঁদুরের কৌটাটা নিয়ে আসার। তো আমি তার ভিতরে অনেকক্ষণ ধরে খুঁজলাম। খুঁজতে খুঁজতে একটা ব্যাগের ভিতর অনেক কিছুই আছে, সিঁদুর, আলতা, নূপুর, এরকমের অনেক কিছুই আছে। আমি শুধু সিঁদুরটা নিলাম। নিয়ে আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে ভাবলাম আমি এবার একবারে হেঁটেই চলে যাব। আমি হাঁটার জন্য পিছনে ঘুরলাম। পিছনে ঘুরলেই পাশ থেকে শব্দ হলো, কিরে কোথায় যাস? আমার গা আবারও কেঁপে উঠল। কথা না বললেই আমি হাঁটতে থাকলাম। এক পর্যায়ে আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, যার জন্যই আজ এখানে আসা, সেই মেয়েটা আমার পিছন থেকে ডাকছে, এই শোনো, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি প্রথম ভাবলাম যেটা অন্য কেউ হবে, কারণ ওর তো এত রাতে এখানে আসার কোনো কথা না। আমি হাঁটতেই থাকি। আমি এতটাই তার প্রেমে মাতাল হয়েছিলাম যে একবার ভাবিনি যে আমার কোনো ক্ষতি হতে পারে। আমি হাঁটতেই থাকি, আর ওই মেয়েটি আমার পিছনে পিছনে আসতে থাকে। আমি পিছনে না তাকানোর জন্য সে বলল যে আমাকে তুমি একটুও ভালোবাসো না? তুমি আমাকে এখানেই রেখে চলে যাচ্ছ? তুমি আমাকে নিয়ে যাও, তুমি একবার আমার দিকে তাকাও। আমি তার ভালোবাসায় আবেগ ঘন হয়ে পড়লাম। আমি সবকিছু ভুলেই ভাবলাম কি যে একবার তাকিয়েই দেখি। হঠাৎ আমি পিছনে তাকালাম। তাকাতেই দেখি রক্ত বেয়ে পড়ছে সেই মেয়েটার শরীর থেকে। মাথাটায় ঘাও। বিচ্ছিরি কুৎসিত সেই চেহারাটা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখগুলো বেরিয়ে পড়েছে। রক্ত পুজ যেন গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। আমি এটা দেখেই ভয়ে একবার চিৎকার করে উঠলাম আর মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়েও টের পাচ্ছি যে আমাকে কেউ এসে গলা চিপে ধরছে। আমি গ্যাংরাতে লাগলাম। তারপরে আর কিছু জানি না। হঠাৎ করে আমার জ্ঞান ফিরল। আমি দেখলাম আমাকে কয়েকজন পণ্ডিত একটি ঘরে নিয়ে রেখেছে আর কিছু মন্ত্র পড়ছে। আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে হয়তো ওই কুৎসিত চেহারা দেখতে যে পেতনি বা ভূত, ও আমাকে হয়তো তার কোথাও নিয়ে গিয়েছে আর আমাকে কিছু করছে। আমি চিৎকার দিয়ে উঠতেই তারা বলল যে আপনার ভয় নেই। আমার গায়ে কোনো কাপড় না থাকায় আমার মাজার নিচে একটি গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। আমি উঠে বসলাম। আমি বললাম, আমি এটা কোথায়?
তারা বলল যে আপনি এখানে কি করতে এসেছিলেন আমাদের শ্মশানে? আপনি জানেন না এখানে এত রাত্রে আসা নিষেধ? আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম। তারা বলল, আমরা বুঝতে পেরেছি আপনি কেন এসেছিলেন, তবে এভাবে আসা অন্যায়। এতে আপনার বিরাট ক্ষতি হয়ে যেত। আমরা যদি আপনার শব্দ শুনে না বের হতাম তাহলে আপনি হয়তো আজ মারাই যেতেন। এখানে আজ একটি মেয়েকে আমরা পুড়িয়েছি, আর এ কারণে আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করছিলাম। তারা আমাকে অনেক রাগ করছিল। এক পর্যায়ে তাদের কাছে আমি ক্ষমা চাইলাম, বললাম আর কখনো এরকম একটা করব না। তারা আমাকে সেখান থেকে বলল, এখান থেকে আপনি চলে যান। বহিরাগত অনেকেই জানলে আপনাদেরকে হয়তো মারতেও পারে। তাই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এসে সেই কাপড়গুলো নিয়ে গেলাম আমার সেই বন্ধুর কাছে। বন্ধু সেখানেই বসে অনেক চিন্তিত হয়ে পড়েছিল। বলল যে তোর তো এতক্ষণ লাগার কথা না, প্রায় ৩-৪ ঘন্টা আমি এখানে বসে আছি, আর একটু পরেই সকাল হয়ে যাবে, তুই এখনো আসিস না কেন? তারপরে আমার বন্ধুকে সম্পূর্ণ ঘটনাটি বলার পর বন্ধু তো অবাক হয়ে পড়ল। বলল যে এবারের মতো তুই বেঁচে গেছিস, চল, তোর আর এমনটা করা লাগবে না। এরপরে আমি সেই সাধুর আস্তানায় গেলাম, সম্পূর্ণ ঘটনাটি বললাম। সেও আমার উপর অনেক ক্ষিপ্ত হলো। বলল যে তোমাকে বারবার বলে দিয়েছিলাম যে তুমি পিছনে তাকাবা না। তারপর সেও বলল যে আর তোমার কিছু করার নেই, তুমি বেঁচে গিয়েছো এটাই বেশি। ওই সিঁদুরটা যদি তুমি তাও আনতে পারতে তাহলে আমি তোমাকে অনেক কিছুই করে দিতে পারতাম। আমার দ্বারা আর এখন সম্ভব না, তুমি এখন যেতে পারো। তখন বাইরে আজান দেয়। বের হয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরই আমার গায়ে জ্বর আসে। আমি বাড়ির কাউকেই কোনো কিছু জানাইনি, এজন্য নিয়মিত ডাক্তার দেখাতে থাকি। এক পর্যায়ে আমার শরীরটা দিন যায় আর খারাপ হতে থাকে, যেন আমি মৃত্যুর দিকে ঢুকে পড়ছি। একদিন আমার সেই বন্ধু আমাকে বাসায় এসে বলল যে দেখ, তুই তো ভয় পেয়েছিস, তোর সাথে এমনটা হয়েছে, কেউ জানে না, ডাক্তার দেখালে হয়তো ঠিক হবে না, চল তোকে সেই সাধু বাবার কাছে নিয়ে যায়, যদি সে কোনো কিছু করতে পারে। আমি কোনো কিছু না বলেই তার সাথে যাওয়ার জন্য রাজি হলাম। সে আমাকে নিয়ে গেল সেখানে। সে আমাকে একটি তাবিজ দিল, বলল তোমার আরো আগে আসা উচিত ছিল, এই তাবিজটি নাও, দেখো এতে তোমার কোনো ভালো হয় কিনা। আমি তাবিজটা নিয়ে আসলাম। জ্বরটা পড়লো, পড়ার পর আমি প্রায় 1 মাস লাগলো ভালো হতে। 1 মাস পর আমি সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার সেই ভালোবাসার মানুষটিকে আর দেখতে পারলাম না। তার বাসায় খোঁজ নিয়ে শুনলাম তার বিয়ে হয়ে গিয়েছে। আমি তাকে অতিরিক্ত ডিস্টার্ব করতাম, এই কারণেই তার ফ্যামিলি তাকে এক ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি সেটা শুনে বাড়ি চলে আসলাম। কারোর সাথে কথা না বলেই আমি ঘরে সিটকেলে দিয়ে শুয়ে থাকলাম। এভাবে না খেয়ে না দিয়ে আমি 3 দিন থাকলাম। 3 দিন পর আমাকে বেহুশ অবস্থায় দরজা ভেঙে আমার ফ্যামিলির লোক আমাকে বের করে
একটি হসপিটালে নিয়ে ভর্তি করে রাখে। সেখান থেকে সুস্থ হয়ে আসার পর আমাকে আমার বাবা মা অনেক সান্ত্বনা দিয়ে বাসায় রাখে। তারপর থেকে আমি এভাবেই আছি। সবসময় ভাবি সেই কথাগুলো আর আফসোস করতে থাকি যে আমার সাথে এমন কেন হলো, না পেলাম আমি তাকে। আর সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমার সাথেই। আমি এতে এখন খুব নিজেকে দোষী মনে করি। হয়তো সে রাতটায় আমি বেঁচে গিয়েছি, তবে ওইখানে যাওয়া আমার ঠিক হয়নি, কারণ ওই রাতটায় আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। এখনো আমি রাত্রে বের হতে পারি না। রাত্রে বের হলেই মনে হয় পিছন থেকে কেউ এসে আমাকে আঁকড়ে ধরছে। সবসময় একাই থাকি, রাত্রে লাইট জ্বালিয়ে ঘুমাই। মানসিকভাবে আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ভয় যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই। আমি আবার ফিরতে চাই আমার শৈশব জীবনের সেই নিষ্পাপ একটি জীবনে। মাহিদ ভাই, আপনি আমার জন্য সবার কাছে একটু দোয়া চাবেন, যেন হয় আমি আবার সুস্থ হতে পারি। জি, আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনার জন্য সবার কাছেই দোয়া প্রার্থনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন যেন তার ইচ্ছা মতন সে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আর এমন ভয়ঙ্কর ঘটনা যে ভাইয়ের সাথে ঘটেছে, এরকমের ঘটনা আমরা প্রায় শুনে থাকি। তবে যারা কালো জাদু করতে চান তারা সবাই জেনে রাখুন, এর প্রতিটি পরিণতি কিন্তু ভয়ানক হয়। তাই আপনারা কালো জাদু করার আগে একবার ভেবে দেখবেন। এমন ভাবে শ্মশানে, মন্দিরে, তারপরে গোরস্থানে কেউ এভাবে যাবেন না। আমরা এর আগেও এরকমের অনেক গল্প আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আপনারা যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, এবং এই অনুষ্ঠানটিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই পর্বটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, শোনার সুযোগ করে দিন তাদের। আর আপনার সাথেও যদি ভয়ানক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে। পরবর্তী অনুষ্ঠানে সেই গল্পগুলো নিয়েই সাজানো হবে আরেকটি এপিসোড। শুনতে থাকুন নিয়মিতভাবে ভূতের গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ভূত থেকে একটু সাবধান থাকুন। আজকের মতন যাচ্ছি, আবার আসছি পরবর্তী একটি পর্ব নিয়ে। সবাইকে ধন্যবাদ। ভূত এফএম।